নমস্কার। নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান বোধহয় সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল রহস্য। নিঃসন্দেহে। আমরা তো সবাই বইতে পড়েছি যে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইওয়ানে একটা বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু এই যে সরকারি গল্প, এর পেছনেও তো একটা বিরাট ধাঁধা লুকিয়ে আছে। একদম। আর সেই ধাঁধার সমাধান করতেই তো আমরা আজ বসেছি। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু ঐতিহাসিক নথি, সরকারি রিপোর্ট আর কিছু অনুসন্ধানী প্রবন্ধ আছে। এই সূত্রগুলো ধরে আমরা ৩টে মূল বিষয় খতিয়ে দেখব। প্রথমত, ওই বিমান দুর্ঘটনা, যার নাকি কোনো রেকর্ডই নেই। দ্বিতীয়ত, আজাদ হিন্দ ফৌজের সেই বিপুল পরিমাণ গুপ্তধন যা প্রায় হাওয়া হয়ে গিয়েছিল। আর সবশেষে কিছু গোপন ফাইল, যা বিশ্বের বড় বড় দেশগুলো আজও প্রকাশ করতে ভয় পায়। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। শুরুটা তাহলে ওই বিমান দুর্ঘটনা দিয়েই করা যাক। জাপানি রেকর্ড অনুযায়ী ১৯৪৫ সালের ১৮ই আগস্ট সুভাষচন্দ্র বসু একটা বোমারু বিমানে করে মাঞ্চুরিয়া যাচ্ছিলেন। হ্যাঁ, আর তাই হোক, আজকের তাইপে বিমানবন্দরে নামার সময় বিমানটা দুর্ঘটনার কবলে পড়ে। এটাই তো সরকারিভাবে বলা হয়। হ্যাঁ, এটাই সরকারি ভাষ্য। কিন্তু শুরু থেকেই এই গল্পটা নিয়ে অনেক সন্দেহ ছিল। যেমন ধরুন, তার সবচেয়ে কাছের সঙ্গী কর্নেল হাবিবুর রহমান। উনি তো ওই একই প্লেনে ছিলেন, তাই না? হ্যাঁ, ছিলেন। আর অদ্ভুতভাবে তিনি প্রায় অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছিলেন। আর এটাই তো প্রথম খটকার জায়গা। উনি বেঁচে ফিরলেন, কিন্তু ঘটনাটা নিয়ে কোনোদিনও বিস্তারিত কিছু বললেন না। একদম। তার এই অদ্ভুত নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। লোকে ভাবতে শুরু করেছিল উনি কি কিছু লুকাচ্ছেন, নাকি তাকে কিছু বলতে বারণ করা হয়েছিল। শুধু সাধারণ মানুষ কেন, ব্রিটিশ গোয়েন্দার রিপোর্টেও তো অন্যরকম একটা তত্ত্ব উঠে আসছিল। ঠিক তাই। ব্রিটিশ গোয়েন্দাদের একটা বড় অংশ তো বিশ্বাসই করেনি যে নেতাজি মারা গেছেন। তাদের অনেকের ধারণা ছিল পুরো দুর্ঘটনার গল্পটাই নেতাজির নিজের বানানো একটা নাটক। হ্যাঁ, একটা নিখুঁত নাটক। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করার জন্য। তাদের তত্ত্ব অনুযায়ী নেতাজির আসল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নে পালানো, স্টালিনের সাহায্যে চাইতে। কিন্তু কেন? বিশ্বযুদ্ধ তো তখন প্রায় শেষের দিকে। কারণ নেতাজি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে অক্ষশক্তি জার্মানি জাপান হারতে চলেছে। তিনি এটাও অনুমান করেছিলেন যে যুদ্ধের পর লোকটা দুটো শিবিরে ভাগ হয়ে যাবে, একদিকে আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। ঠিক। আর তিনি ভেবেছিলেন এই নতুন ঠান্ডা যুদ্ধের আবহে সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়েই হয়তো ভারতের স্বাধীনতার জন্য শেষ চেষ্টা করা যেতে পারে। তাই ব্রিটিশদের নজর এড়ানোর জন্য এই বিমান দুর্ঘটনার নাটকটা খুব জরুরি ছিল। আর এই সন্দেহে ঘি ঢালে কংগ্রেসের নিজেরই একটা পদক্ষেপ। ১৯৪৫ সালের বার্ষিক সম্মেলনে ওরা তো নেতাজির মৃত্যুতে কোনো শোক প্রস্তাবও পাশ করেনি। এটা তো একটা বিরাট ব্যাপার। অঞ্চম বড় ইঙ্গিত ছিল এটা। গান্ধীজি, সর্দার প্যাটেল অনেকেই ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন যে সুভাষ বেঁচে আছেন। তাই দলগতভাবে তার মৃত্যু মেনে নেওয়ার ঝুঁকি তারা নিতে চায়নি। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই তো দেশ স্বাধীন হলো, আর তারপরই তো তদন্ত কমিশনগুলো তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ, স্বাধীনতার পর মোট ৩টে কমিশন বসে। প্রথম দুটো ১৯৫৬ সালে শাহনওয়াজ কমিশন আর ১৯৭০ সালের খোসলা কমিশন, দুটোই সরকারি গল্পটাকেই মেনে নেয়। তারা বলে যে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এবং তার চিতাভস্ম জাপানের রেনকুজি মন্দিরে রাখা আছে। কিন্তু মানুষ তো এই রিপোর্টগুলো মেনে নেয়নি। প্রচণ্ড জনরস তৈরি হয়েছিল। একদমই নেয়নি। এতটাই তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে সরকার কোনোদিনই সাহস করে রেনকুজি মন্দির থেকে সেই চিতাভস্ম ভারতে আনতে পারেনি। এরপর আসল নাটকটা শুরু হয় ১৯৯৮ সালে। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে মুখার্জি কমিশন তৈরি হয়েছিল। হ্যাঁ, বিচারপতি মনোজ কুমার মুখার্জির কমিশন। উনি ৭ বছর ধরে তদন্ত করেন, বিভিন্ন দেশে যান, বহু মানুষের সাথে কথা বলেন এবং শেষে সিদ্ধান্তে আসেন যে ওই বিমান দুর্ঘটনার তত্ত্বটা ওটা একেবারেই অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য। হ্যাঁ, আর তার রিপোর্টের সবচেয়ে বিস্ফোরক তথ্যটা ছিল ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইপে বা তার আশেপাশে কোনো বিমান দুর্ঘটনার সরকারি রেকর্ডই নেই। ১ মিনিট, কি বললেন? কোনো সরকারি রেকর্ড নেই? তার মানে দুটো সরকারি কমিশন যে দুর্ঘটনার কথা বলল, সেই দুর্ঘটনার কোনো অস্তিত্বই তাইওয়ানের সরকারি খাতায় নেই। নেই। তাইওয়ানের কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে যে ওই তারিখে কোনো বিমান দুর্ঘটনার তথ্য তাদের কাছে নথিভুক্ত নেই। তাহলে
আগের কমিশন দুটো কিসের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছছিল? এখানেই তো রহস্যটা আরও জটিল হয়ে যায়। মুখার্জি কমিশন দেখায় যে আগের রিপোর্টগুলো মূলত কয়েকজনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যাদের কথায় অনেক অসঙ্গতি ছিল, কোনো বস্তুনিষ্ঠ বা অকাট্য প্রমাণ ছিল না। তাহলে যদি কোনো দুর্ঘটনাই না হয়ে থাকে, তাহলে নেতাজির সাথে থাকা সেই বিপুল পরিমাণ সম্পদের কি হলো? এখান থেকেই তো রহস্যের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে। ঠিক, এটা আরেকটা বিরাট রহস্য। সূত্রগুলো বলছে ব্যাংকক থেকে শেষ যাত্রার সময় নেতাজির সাথে 4টে বড় লোহার বাক্স ছিল। তাতে প্রায় 106 কেজি সোনা আর গয়না ছিল, তাই তো? হ্যাঁ, 106 কেজি। এগুলো ছিল আজাদ হিন্দ ফৌজের তহবিল, সাধারণ মানুষের দান করা সম্পদ। বিপুল পরিমাণ তো। হ্যাঁ, কিন্তু সাইগনে এসে বিমানের ওজন বেশি হয়ে যাওয়ায় প্রায় 38 কেজি সম্পদ নামিয়ে রাখতে হয়। বাকি 68 কেজি নিয়েই তিনি রওনা দেন। আর দুর্ঘটনার পর জাপানি সেনারা নাকি প্রায় 16 কেজি মতো উদ্ধার করেছিল। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া গয়না থেকে প্রায় 16 কেজি উদ্ধার করে একটা পেট্রোলের ক্যানে ভরে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের হেডকোয়ার্টারে পাঠানো হয়। কিন্তু আসল গোলমালটা তো বাদিয়ের পরে। হ্যাঁ, 1952 সালে যখন সেই সম্পদ ভারত সরকারের হাতে আসে, তখন তার ওজন দাঁড়িয়েছে মাত্র 11 কেজি। অবিশ্বাস্য। মানে মাঝপথ থেকে 5 কেজি সোনা গায়েব, আর বাকি 52 কেজির তো কোনো হিসেবই নেই। অভিযোগ তো উঠেছিল আজাদ হিন্দেরই কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ ওঠে। টোকিওতে থাকা ভারতীয় কূটনীতিকরা বারবার দিল্লিকে চিঠি লিখে সতর্ক করছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু নাকি এই অভিযোগগুলোকে সেভাবে গুরুত্বই দেননি। এই জায়গাটা আমার ঠিক পরিষ্কার হচ্ছে না। দেশের এত বড় একজন নেতার শেষ স্মৃতিচিহ্ন নস্বয় হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে অনেক বিতর্ক আছে। একটা ব্যাখ্যা হলো নেহরু হয়তো বিষয়টাকে ব্যক্তিগত দুর্নীতির চেয়েও বড় করে দেখছিলেন। তার যুক্তি ছিল এই সম্পদ কোনো ব্যক্তির নয়, রাষ্ট্রের। স্বাধীনতার জন্য তৈরি তহবিলের অংশ। ঠিক, তাই এর মালিক রাষ্ট্র। এই যুক্তিতেই তিনি নেতাজির পরিবারকে ওই সম্পদ দেওয়ার প্রস্তাবও খারিজ করে দেন। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, তাদের কয়েকজন তো পরে সরকারি পদেও চাকরি করেছেন। সেটাই তো সবচেয়ে আশ্চর্যজনক, যা এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে যে হয়তো কোনো রাজনৈতিক সমঝোতার কারণে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছিল। আর ভারতে যে 11 কেজি সম্পদ ফিরেছিল, তারও তো সম্পূর্ণ হিসেব পাওয়া যায় না, তাই না? দুর্ভাগ্যবশত না। 2015 সালের একটি রিপোর্টে দেখা যায় দিল্লির জাতীয় সংগ্রহশালার রেকর্ডেও ওই 11 কেজি সম্পদের সম্পূর্ণ তালিকা নেই। মানে যেটুকু ফিরেছিল তারও সঠিক হদিশ পাওয়া মুশকিল। তাহলে আমরা পেলাম একটা বিমান দুর্ঘটনা, যা হয়তো ঘটেনি, আর একটা বিপুল পরিমাণ সম্পদ, যা প্রায় পুরোটাই উধাও। এই দুটো রহস্যের জট খুলতে পারত সরকারি ফাইলগুলো, যা আমাদের তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক ক্লুয়ের দিকে নিয়ে যায়। হ্যাঁ, গোপন ফাইল। ভারত সরকার কয়েক দশক ধরে নেতাজি সংক্রান্ত প্রায় শখানেক ফাইলকে টপ সিক্রেট তকমা দিয়ে রেখেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন? এমন কি ছিল সেই ফাইলগুলোতে? একটা কারণ তো হতেই পারে আন্তর্জাতিক সম্পর্ক, তাই না? অবশ্যই, এটা একটা বড় কারণ। হয়তো এমন কিছু তথ্য ছিল যা প্রকাশ পেলে ব্রিটেন, রাশিয়া বা জাপানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হতে পারত। যেমন যদি প্রমাণ থাকত যে নেতাজিকে সোভিয়েত ইউনিয়নে বন্দী করে রাখা হয়েছিল। তাহলে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকত। আরেকটা কারণ হতে পারে ফাইলগুলো সরকারের নিজের তৈরি গল্পকেই ভুল প্রমাণ করে দিত। একদম। সরকার এতদিন বিমান দুর্ঘটনার তত্ত্ব মেনে এসেছে, কিন্তু ফাইলগুলোতে যদি এর বিরোধী কোনো প্রমাণ থাকে তাহলে তো সরকারের মুখ পুড়বে। আর গুমনামি বাবার মতো তত্ত্বগুলো যদি সত্যি প্রমাণিত হতো, তাহলে তো দেশে একটা মারাত্মক রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারত। হ্যাঁ, আর চতুর্থ কারণটা তো সরাসরি নেহরু সরকারকে কাঠগড়ায় দাঁড় করায়। ফাইলগুলো প্রকাশ হওয়ার পর জানা গেছে নেহরু সরকার প্রায় 2 দশক ধরে নেতাজির পরিবারের উপর কড়া নজরদারি চালিয়েছিল। তাদের চিঠি খোলা হতো, ফোনে আড়ি পাতা হতো। হ্যাঁ, স্বাধীন ভারতে নিজের দেশের সরকারের এই আচরণ প্রকাশ পেলে যে তীব্র সমালোচনা হবে তা তো বলাই বাহুল্য। অনেক চাপের পর 2016 সালে ভারত সরকার নিজেদের ফাইলগুলো প্রকাশ করে দেয়। তারপর তো বলটা অন্য দেশের কোর্টে চলে যায়। হ্যাঁ, ভারত সরকার তখন রাশিয়া, ব্রিটেন, আমেরিকাকে অনুরোধ করে। তারা সবাই জানায় যে তাদের কাছে নতুন কোনো গোপন ফাইল নেই। কিন্তু জাপান একটা অদ্ভুত কথা বলে। কি বলে তারা? জাপান স্বীকার করে যে তাদের কাছে নেতাজি সংক্রান্ত 5টি গোপন ফাইল ছিল। তার মধ্যে 2টি তারা প্রকাশ করেছে,
কিন্তু বাকি 3টি ফাইল তারা আজও প্রকাশ করতে অস্বীকার করছে? হ্যাঁ, কারণ হিসাবে তারা তাদের অভ্যন্তরীণ পর্যালোচনা নীতির কথা বলছে, যা একটা খুবই অস্পষ্ট অজুহাত। আর এখানেই তো সবথেকে বড় প্রশ্নটা তৈরি হচ্ছে। কি আছে ওই 3টে ফাইলে যা প্রায় ৮০ বছর পরেও জাপান লুকাতে চাইছে? আর এই পয়েন্টেই তো অন্তর্ঘাতের তত্ত্বটা উঠে আসে, তাই না? ঠিক এখানেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ মানে IIL নিজেরা ৭ বছর ধরে একটা তদন্ত চালিয়েছিল। ১৯৫৩ সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে, যেখানে সরাসরি বলা হয় নেতাজির বিমান দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। ব্যাস, ওটা ছিল একটা ইচ্ছাকৃত অনকরঘাত, একটা পরিকল্পিত স্যাবোটাজ। হ্যাঁ, কিন্তু কারা করবে? জাপানিরা তো নেতাজির মিত্র ছিল। IIL এর রিপোর্ট অনুযায়ী এই অন্তর্ঘাতের পেছনে ছিল জাপানেরই একটি প্রো আমেরিকান গোষ্ঠী। যুদ্ধ শেষে জাপান তখন কার্যত আমেরিকার দখলে। এই অবস্থায় নেতাজিকে আশ্রয় দেওয়া জাপানের পক্ষে সম্ভব ছিল না। কারণ তাতে আমেরিকা ক্ষুব্ধ হতো। আবার নেতাজিকে মিত্রশক্তির হাতে তুলেও দেওয়া যাচ্ছিল না। কারণ তাতে ভারতের জনগণের কাছে তারা বিশ্বাসঘাতক প্রমাণিত হতো। তার মানে জাপানের ওই অংশটা একটা উভয় সংকটে পড়েছিল। নেতাজিকে না পারছিল গিলতে, না পারছিল ওগরাতে। তাই তারা একটা সুবিধাজনক দুর্ঘটনার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। রিপোর্টের অভিযোগটা ঠিক এটাই। আর এই তত্ত্বকে সমর্থন করার জন্য কিছু প্রমাণও দেওয়া হয়। যেমন শেষ মুহূর্তে নেতাজির বেশিরভাগ সঙ্গীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, যাত্রাপথও বদলানো হয়েছিল। আর এই অন্তর্ঘাতের তত্ত্বকে সবচেয়ে বড় সমর্থন যোগায় জাপানের নিজেরই দেওয়া তদন্ত রিপোর্টটা। হ্যাঁ, এটাই সবচেয়ে সন্দেহজনক বিষয়। ১৯৫৬ সালে জাপান যে তদন্ত রিপোর্টটি ভারতকে দিয়েছিল, সেই রিপোর্টটা শুরু হয়েছে এই লাইন দিয়ে যে বিমানটি টেক অফ করার পরেই তার বাঁদিকের প্রোপেলারটি খুলে পড়ে যায়। এবং বিমানটি মাটিতে আছড়ে পড়ে। কিন্তু মূল প্রশ্নটা হলো, প্রোপেলারটা কেন খুলে পড়ল? সেই বিষয়ে রিপোর্টে একটা শব্দও নেই। কোনো যান্ত্রিক ত্রুটি, কোনো বিস্ফোরণ, না অন্য কিচ্ছু বলা নেই। এটা তো কোনো তদন্তই হলো না। এটা তো একটা ঘটনার বিবরণ মাত্র। কারণ কারণটাই যদি বাদ দিয়ে দেওয়া হয়, এটা তো বলার মতো যে দুর্ঘটনাটা শুরু হয়েছিল, কারণ দুর্ঘটনাটা শুরু হয়েছিল। সবচেয়ে জরুরি প্রশ্নটাই তো এড়িয়ে যাওয়া হয়েছে। ঠিক তাই। আর এই ইচ্ছাকৃত নীরবতাই অন্তর্ঘাতের সম্ভাবনাকে সবচেয়ে বেশি উস্কে দেয়। মনে হয় যেন জাপান আসল কারণটা জানে, কিন্তু বলতে চায় না। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান কোনো একটা একক রহস্য নয়। এটা আসলে অনেকগুলো রহস্যের একটা জটিল জাল। একদম। বিমান দুর্ঘটনার সত্যতা, আজাদ হিন্দ ফৌজের হারিয়ে যাওয়া সম্পদ আর দেশ-বিদেশে লুকিয়ে রাখা কিছু গোপন ফাইল। যা আজও দিনের আলো দেখেনি। প্রায় ৮০টা বছর কেটে গেছে, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পরেই বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এই অজুহাতে পিছিয়ে গেছে। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। জাপানের কাছে থাকা সেই অপ্রকাশিত ৩টি ফাইলে ঠিক কী এমন তথ্য থাকতে পারে যা প্রকাশ পেলে আজও বিশ্বের শক্তিশালী দেশগুলোর অস্বস্তির কারণ হবে? আর ১৯৫৬ সালের জাপানি তদন্ত রিপোর্টে কেন বিমানের প্রপেলার ভেঙে পড়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মূল কারণ অনুসন্ধান করা হলো না? এই অমীমাংসিত প্রশ্নগুলোই হয়তো সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানকে ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং জীবন্ত রহস্য করে রেখেছে।